নমস্কার। চৈতির গল্পের আসর থেকে আজকের গল্প অঙ্গার। লেখক প্রবোধ কুমার সান্যাল। দেশভাগ, যুদ্ধ কিভাবে এক একটা পরিবারকে ধ্বংস করেছে তারই গল্প আজকে তুলে ধরব এই অঙ্গার গল্পটিতে। বছর 8 হলো দিল্লিতে আমি চাকরি করছি। কলকাতার সঙ্গে সম্পর্ক কম। কোনো কোনো বছর কলকাতায় 1-8 বার আসি, ঘুরে বেরিয়ে সিনেমা দেখে আবার ফিরে চলে যাই, নইলে ইদানিং আর আসা হয়ে ওঠে না। বছর 3 আগে ফরিদপুর থেকে শোভনা আমাকে চিঠি লিখেছিল, ছোটদাদা তুমি নিশ্চয়ই শুনেছ আজ 6 মাস হতে চলল আমার কপাল ভেঙেছে। ছেলেটাকে নিয়ে কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলুম, কিন্তু সেখানেও আর থাকা চলল না। তোমার ভগ্নিপতি 100-800 টাকা যা রেখে গিয়েছিল তাও খরচ হয়ে গেল, আর দিন চলে না। তুমি আমার মামাতো ভাই হলেও তোমাকে চিরদিন সহোদর দাদার মতোই দেখে এসেছি। ছেলেটাকে যেমন করে হোক মানুষ করে তুলতে না পারলে আমার আর দাঁড়াবার ঠাঁই কোথাও থাকবে না। এদিকে যুদ্ধের জন্য সব জিনিসের দাম ভীষণ বেড়ে গেছে। নুটু পাশ করে চাকরি খুঁজছে, এখনও কোথাও কিছু সুবিধে হয়নি। মা ভেবে আকুল, স্কুলের মাইনে দিতে না পারায় হাবুর পড়া বন্ধ হয়ে গেল। বাবার কোম্পানির কাগজ ভেঙে সব খাওয়া হয়ে গেছে। তুমি যদি এ অবস্থায় দয়া করে মাসে মাসে 10টি টাকা দাও তাহলে অনেকটা সাহায্য হতে পারে। ইতি। দিল্লিতে আমার এই চাকরির খোঁজ প্রথম পিসেমশাই আমাকে দেন। সুতরাং শোভনার চিঠি পেয়ে স্বর্গত পিসেমশাইয়ের প্রতি আমার সেই আন্তরিক কৃতজ্ঞতা হৃদয়বেগের সঙ্গে ঘুলিয়ে উঠল। সেই দিনই আমি 25টি টাকা পাঠিয়ে দিলুম এবং শোভনাকে জানালুম, তোর ছেলে যতদিন না উপার্জনক্ষম হয় ততদিন প্রতি মাসে আমি তোর নামে 15 টাকা পাঠাবো। সেই থেকে শোভনা, পিসিমা, নুটু, হাবু সকলের সঙ্গেই আমার চিঠিপত্রে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পুজোর সময়, নতুন বছরের আরম্ভে আমি কিছু কিছু টাকা তাদের দিতুম। 3 বছর এইভাবেই চলে এসেছে। ইতিমধ্যেই যুদ্ধের গতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে কী প্রকার অবস্থা দাঁড়িয়েছে অথবা শোভনারা কিভাবে তাদের সংসার চালাচ্ছে এর পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর আমি নিইনি, দরকারও হয়নি। মাঝখানে বোমার ভয়ে যখন কলকাতা থেকে বহু লোক মফস্বলের দিকে এখানে ওখানে পালিয়েছিল, সেই সময় শোভনার চিঠিতে কেবল জানতে পেরেছিলাম ফরিদপুরের জিনিসপত্রের দর খুব বেড়ে গেছে, অনেক লোক এসেছে ইত্যাদি। কিন্তু টাকা আমি নিয়মিত পাঠাই, নিয়মিতই প্রাপ্তি স্বীকার ও চিঠিপত্র আসে। যা হোক, এরকম করে শোভনাদের দিন কাটছে। কিন্তু প্রায় মাস 6 আগে মাসিক 15 টাকা পাঠাবার পর দিন কয়েক বাদে টাকাটা দিল্লিতে ফেরত এলো। জানতে পারলাম ফরিদপুরের ঠিকানায় পিসিমারা কেউ নেই। কোথায় তারা গেছে, কোথায় আছে কিছুই জানা যায়নি। চিঠি দিলুম, তার উত্তর পাওয়া গেল না। আর কিছুকাল পরে আবার মানি অর্ডারে টাকা পাঠালুম, কিন্তু সে টাকাও যথাসময় ফেরত এলো। ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে চুপ করে গিয়েছিলুম। ভাবলুম টাকার দরকার হলে তারা নিজেরাই লিখবে, আমার ঠিকানা তো আর তাদের অজানা নয়। কিন্তু আজ প্রায় 3 বছর পরে হঠাৎ কলকাতায় যাবার সুযোগ হলো। এই মাত্র সেদিন আমার ডিপার্টমেন্টের সাহেব যাচ্ছেন কলকাতায় তদবির তদারকের কাজে, আমাকেও সঙ্গে যেতে হবে। ভাবলুম এই একটা সুযোগ, সপ্তাহ 3 মধ্যে কোনো একটা শনিবারে যাব ফরিদপুরে, সোমবারটা নেব ছুটি, দিন 2 মধ্যে দেখাশোনা করে ফিরব। একটা কৌতূহল আমার প্রবল ছিল, যাদের বর্তমানে অথবা ভবিষ্যতে কোনো সংস্থান হবার আশা নেই, সেই দরিদ্র পিসিমা আর শোভনা 15 টাকা মাসোহারার প্রতি এমন উদাসীন হলো কেন? শুনেছিলুম ফরিদপুর টাউনে ইতিমধ্যে কলেরা দেখা দিয়েছিল, তবে কি তাদের একজনও বেঁচে নেই? মানে কতকটা দুর্ভাবনা ছিল বই কি। সাহেবের সঙ্গে কলকাতায় এলুম এবং এসে উঠলুম 5 গুণ খরচ দিয়ে এক হোটেলে। এসে দেখছি এই বিরাট মহানগর একদিকে হয়ে উঠেছে কাঙালি প্রধান ও আর একদিকে চলছে যুদ্ধ সাফল্যের প্রবল আয়োজন। ফলে যারা অবস্থাপন্ন ছিল তারা হয়ে উঠছে বহু টাকার মালিক, আর যারা গরিব গৃহস্থ ছিল তারা হয়ে এসেছে সর্বশান্ত। দেশের সবাই বলছে দুর্ভিক্ষ, গভর্নমেন্ট বলছে না, এ দুর্ভিক্ষ নয়, খাদ্যাভাব।
দুটোর মধ্যে তফাৎ কতটুকু সে আলোচনা আপাতত স্থগিত রেখে সপ্তাহখানেক ধরে আমার কর্তব্যস্রোতে গা ভাসিয়ে দিল। এর মধ্যে আর কোনো দিকে মন নেই, এইভাবেই চলছিল। কিন্তু ছোট পিসির মেজ ছেলে টুনুর সঙ্গে একদিন শিয়ালদার বাজারে হঠাৎ দেখা হতেই কথাটা আবার মনে পড়ে গেল। একটা ফুল কাটা চটের থলেতে সের পাঁচেক চাল আর বা হাতে ডাঁটা শাক নিয়ে সে বিকেলের দিকে পথ পেরিয়ে যাচ্ছিল। দেখা হতেই সে থমকে দাঁড়ালো। বললুম, কিরে টুনু? চমকে সে ওঠেনি, কিছুতেই বোধহয় সে আর চমকায় না। কেবল তার অবসন্ন চোখ দুটো তুলে সে শান্ত কণ্ঠে বলল, কবে এলে ছোটদা? তার হাত ধরে বললুম, তোদের খবর কি রে? খবর বলে সে পথের দিকে তাকালো। মিলিটারি কসাইখানার মৃত্যুপথযাত্রী রুগ্ন গাভীর মতো দুটো নিরীহ তার চোখ, যেন এই শতাব্দীর অপমানের ভারে সে চোখ আচ্ছন্ন। মুখ ফিরিয়ে বলল, খবর আর কি? কিছুই না। হাসি মুখে বললাম, এ কি তোর চেহারা হয়েছে রে? 25 বছর বয়স হয়নি, এরই মধ্যে যে বুড়ো হয়ে গেলি। আমার মুখের দিকে চেয়ে টুনু বললে, বাংলাদেশে থাকলে তুমিও হতে ছোটদা। কথাটায় অভিমান ছিল, ঈর্ষা ছিল, হতাশা ছিল। বললুম, চাল কিনলি বুঝি? টুনু বললে, না, অফিস থেকে পাই কন্ট্রোলের দামে। 4 জন লোক, কিন্তু সপ্তাহে 6 সেরের বেশি পাইনি। এই তো যাব, গেলে রান্না হবে। তোমার খবর ভালো, দেখতেই তো পাচ্ছি। বেশ আছো? আচ্ছা চলি, যুদ্ধ থামার পর যদি বাঁচি আবার দেখা হবে। বললুম, শোভনাদের খবর কিছু জানিস? তারা কি ফরিদপুরে নেই? না বলে একটু থেমে টুনু পুনরায় বলল, তাদের খবর আমার মুখ দিয়ে শুনতে চেও না ছোটদা। কেন রে? তারা থাকে কোথায়? বউবাজারে, 313 F নাম্বারে। হ্যাঁ, যেতে পারো বই কি একবার। আসি তাহলে। এই বলে টুনু আবার চলল নির্বোধ ও ভারবাহী পশুর মতো ক্লান্ত পায়ে। টুনুর চোখে মুখে ও কণ্ঠস্বরে যেরকম নিরুৎসাহ লক্ষ্য করলাম, তাতে শোভনাদের সঙ্গে দেখা করার রুচি চলে গেল। কলকাতায় এসে তারা যদি শহরতলির আনাচে কানাচে কোথাও ঘর ভাড়া নিয়ে থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু বউবাজার অঞ্চলের বাস ভাড়া তো কম নয়। একটা কথা আমার প্রথমেই মনে হলো, নুটু হয়তো ভালো চাকরি পেয়েছে। আজকাল অন্ন দুর্লভ, চাকরি দুর্লভ নয়। যারা চিরনির্বোধ ছিল তারা হঠাৎ চতুর হয়ে উঠল এই সম্প্রতি। 100 টাকার বেশি মাসিক মাইনে পাবার কল্পনা যাদের চিরজীবনেও ছিল না, তারা যুদ্ধ সরবরাহের কন্ট্রাক্টে সহসা হয়ে উঠল লক্ষপতি, এবং দুর্ভিক্ষকালে চাউলের জুয়া খেলায় কেউ কেউ হলো সহস্রপতি। হয়তো নুটুর মতো বালকও এই যুদ্ধকালীন জুয়ায় ভাগ্য ফিরিয়ে ফেলেছে। এ যুদ্ধে কি না সম্ভব। ওদের খবর নেব কি নেব না এই তোলপাড়ে আর কাজের চাপে কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ আফিসের সাহেব জানালেন, আগামীকাল আমাদের দিল্লি রওনা হতে হবে, এখানকার কাজ ফুরিয়েছে। আমারও এখানে থাকতে আর মন টিকছিল না। আমার হোটেলের নিচে সমস্ত রাত ধরে শত শত কাঙালির কান্না শুনে বিনিদ্র দুঃস্বপ্নে এই কটা দিন কোনো মতে কাটিয়েছি। আর পারিনি, দুর্গন্ধে কলকাতা ভরা। তবু এখান থেকে যাওয়ার আগে একবারটি পিসিদের খবর না নিয়ে যাওয়ার ভাবনায় মন খুঁতখুত করছিল। বিশেষ করে যাবার আগের দিন ছুটি পেলুম জিনিসপত্র গুছিয়ে নেবার জন্য। একটা সুযোগ তো পাওয়া গেল। বউবাজারের ঠিকানা খুঁজে বার করতে আমার বিলম্ব হলো না। মনে করেছিলাম তারা যে অবস্থাতেই থাকুক না কেন, হঠাৎ গিয়ে দাঁড়িয়ে একটা চমকে দেব। কিন্তু বাড়িটা দেখেই আমি দিশেহারা হয়ে গেলুম। সামনে একটা গেঞ্জি বোনার ঘর, তার পাশে লোহার কারখানা, এদিকে মনোহারি দোকান, ভিতরে ভুসিমালের আড়ত। নিচেকার উঠোনে গিয়ে দাঁড়িয়ে দেখি নিচের তলাটায় কতগুলো লোক সোনপাপড়ির জাল বুনছে ক্ষিপ্র হস্তে। ওপর তলাটা লক্ষ্য করে দেখি বহু লোকজন। ওটা যে মেসবাসা তা বুঝতে বিলম্ব হলো না। একবার সন্দেহক্রমে বাড়ির নম্বরটা মিলিয়ে দেখলুম, না, ভুল আমার হয়নি। টুনুর দেয়া এই নম্বরটাই ঠিক। এদিক ওদিক 2-4 জনকে জিজ্ঞাসা করে যখন গণ্ডগোল পাকিয়ে তুলেছি, দেখি সেই সময় বছর 12-13 বয়সের একটি মেয়ে সকৌতুকে উপরতলা সিঁড়ি বেয়ে মেসের দিকে যাচ্ছে। তাকে দেখে 4-5টি লোক উপর থেকে নানা রঙের হাততালি দিচ্ছে। আমি তাকে দেখে চিনলুম যে সে পিসিমার মেয়ে। তৎক্ষণাৎ ডাকলো, মিনু। মিনু ফিরে তাকালো।
বললাম, চিনতে পারিস আমাকে? না। তোর মা কোথায়? ভেতরে। বললুম, আমাকে একটু পথ দেখিয়ে নিয়ে যাবি? এ যে একবারে গোলক ধাঁধা। আয়, নেমে আয়। মিনু নেমে এলো। বলল, কে আপনি? পোড়ারমুখী বলে তার হাত ধরলুম। চল ভেতরে, তোর মার কাছে নিয়ে চল। আমি কে? মুখ পুরি? আমাকে একবারে ভুলেছিস? আমাকে দেখে ওপরতলার লোকগুলি একটু সরে দাঁড়ালো। বেশ বুঝতে পারছিলুম আমার হাতের মধ্যে মিনুর ছোট্ট হাতখানা অস্বস্তিতে অধীর হয়ে উঠেছে। ওপরে উঠতে গিয়ে সে বাধা পেয়েছে, এটা তার ভালো লাগেনি। তার দিকে একবার চেয়ে আমি নিজের হাতখানা ছেড়ে দিলুম। মিনু তখন বললে, ওই যে চৌবাচ্চার পাশে গলির ভেতর দিয়ে সোজা চলে যান, ওদিকে সবাই আছে। এই বলে সে ওপরে উঠে গেল। চোখে মুখে ভাবটা যেন কেমন একটা উদ্ভ্রান্ত। এই সেদিনকার মিনু, পরনে একখানা পাতলা সস্তা ডুরে, চেহারায় দারিদ্র্যের শীর্ণতা, কি এরই মধ্যে তারুণ্যের চিহ্ন এসেছে তার সর্বাঙ্গে। তার অজ্ঞান চপলতার প্রতি ভীত চক্ষে তাকিয়ে আমি একটা বিষণ্ণ নিঃশ্বাস ফেলে ভিতর দিকে পা বাড়ালাম। বিস্ময়ের চমক দেখার উৎসাহ আমার আর ছিল না। সরু এক আনাগোনার পথ পেরিয়ে আমি ভিতরে এসে দাঁড়িয়ে ডাকলুম, পিসিমা। কে? ভিতর থেকে নারী কণ্ঠে সাড়া এলো এবং তখনই একটি স্ত্রীলোক এসে দাঁড়ালো। বললে, কাকে চান? অপরিচিত স্ত্রীলোক, রং কালো, নাকে নাকছাবি, মুখে পানের দাগ, পরনে নীল কাচের চুড়ি। এই প্রকার স্ত্রীলোকের সংখ্যা বউবাজারে বেশি। বললুম, তুমি কে? এই বলে অগ্রসর হলুম। স্ত্রীলোকটি বলল, আমি এখানকার ভাড়াটে। এমন সময় একটি ছেলে বেরিয়ে এলো। দেখেই চিনলুম সে হাবু। হাসি মুখে বললুম, কি হাবু, চিনতে পারিস? তোর মা কোথায়? সে আমাকে চিনল কিনা জানি না, কিন্তু সহসা বলল, ভিতরে আসুন, মা রাঁধছে। অগ্রসর হয়ে বললুম, তো দিদি কোথায়? দিদি এক্ষুনি আসবে, বাইরে গেছে, আসুন না আপনি। বেলা 12টা বেজে গেছে, কিন্তু এবারের বাসিপাট এখনও শেষ হয়নি। দারিদ্র্যের সঙ্গে অসভ্যতা আর অশিক্ষা মিলে ঘরদুয়ারের কেমন ইতর চেহারা দাঁড়ায়, এর আগে এমন করে আমার আর চোখে পড়েনি। ছায়ামলিন দরিদ্র ঘর দুখানায় ভিজে দুর্গন্ধ নাকে এলো। এপাশে নর্দমা, ওপাশে কুৎসিত কলতলা, একধারে ঝাঁটা, ভাঙা হাঁড়ি, কয়লা আর পোড়া কাঠকুটোর ভিড়। ছেঁড়া চটের থলে টাঙিয়ে পায়খানা ও কলতলার মাঝখানে এক আব্রু রক্ষার চেষ্টা হয়েছে। পিসেমশাইয়ের মতো শুদ্ধচারিণী মহিলারা কেমন করে এই নরককুণ্ডে এসে আশ্রয় নিলেন, এ আমার কাছে একবারে অবিশ্বাস্য। একটা বিশ্রী অস্বস্তি যেন আমার ভিতর থেকে ঠেলে ওপরে উঠে এলো। রান্নার জায়গায় এসে পিসিমাকে পেলাম। সহসা সবিস্ময়ে দেখলাম তিনি চাটা ওঠা একটা কলাইয়ের বাটি মুখের কাছে নিয়ে চা পান করছেন। আমাকে দেখে বললেন, এ কি নলিনাক্ষ যে, কবে এলে? কিন্তু আমি নিমেষের জন্য স্তম্ভিত হয়ে গেলাম তার চা খাওয়া দেখে। পিসিমা হিন্দু ঘরের নিষ্ঠাবতী বিধবা। স্নান আহ্নিক, পূজা, গঙ্গা স্নান, দান ধ্যান এইসব নিয়েই তার চিরদিন কেটেছে। সদ্য স্নাতা গরদের থান পড়া পিসিমাকে পূজা অর্চনার পরিবেশের মধ্যে দেখে কতদিন মনে মনে প্রণাম করে এসেছি, কিন্তু 3 বছর পরে তার একই পরিবর্তন। আমিষ রান্নাঘরে বসে ভাঙা কলাইয়ের বাটিতে চা খাচ্ছেন তিনি। বললুম, পিসিমা প্রণাম করব, পা ছুতে দেবেন? পা বাড়িয়ে দিয়ে পিসিমা বললেন, কলকাতায় আমরা কমাস হলো এসেছি, তোমাকে খবর দেওয়া হয়নি বটে। আর বাবা, আজকালকার কে খবর রাখে বলো? চারদিকে হাহাকার উঠেছে। আমি একটু থতিয়ে বললুম, পিসিমা, আপনাদের মাসোহারার টাকা আমি নিয়মিত পাঠাই, কিন্তু আজ 6 মাস হতে চলল আপনাদের কোনো খোঁজ খবর নেই। খবর আর আমরা কাউকে দিইনি নলিনাক্ষ। পিসিমার কণ্ঠস্বর কেমন যেন ঔদাসীন্য আর অবহেলায় ভরা। একদিন আমি তার অতি স্নেহের পাত্র ছিলাম, কিন্তু আজ তিনি যে আমার এখানে অপ্রত্যাশিত আবির্ভাবে খুশি হননি, এ তার মুখ দেখেই বুঝতে পারি। হ্যাঁ গো দিদি, বলতে বলতে সেই আগেকার স্ত্রীলোকটি হাসি মুখে চাতালের ধারে এসে দাঁড়ালো। পিসিমা মুখ তুললেন। সে পুনরায় বললে, তুমি বাজার যাবে গো? বাজারে আজ এই বড় বড় টাটকা তপসে মাছ এসেছে, একবারে ধরফর করছে। তার লাল সিক্ত রসনার দিকে তাকিয়ে পিসিমার মুখখানা কেমন যেন বিবর্ণ হয়ে গেল। তিনি বললেন, তুমি এখন যাও বিনোদবালা। এমন উৎসাহজনক সংবাদে উৎসুক না পেয়ে ম্লান মুখে বিনোদবালা সেখান থেকে সরে গেল।
পিসিমা বললেন, তোমার কি খুব তাড়া আছে নলিনাক্ষ? বিশেষ কিছু না বলে আমি হাসলুম। আজকের দিনটা আপনাদের এখানে থাকবো বলেই আমি এসেছিলুম। তা বেশ তো বেশ তো, তবে কি জানো বাবা, খাওয়া দাওয়ার কষ্ট কি না? বলতে বলতে পিসিমা চা খেয়ে বাটি সরিয়ে দিলে। আমার থাকার কথায় তার দিক থেকে কিছুমাত্র আনন্দ বা উৎসাহ দেখা গেল না। বললাম, শোভনা কোথায় পিসিমা? সে আসছে এক্ষুনি, বোধহয় ও বাড়ি গেছে। ঈষৎ অসন্তোষ প্রকাশ করে আমি বললুম, সে কি আজকাল একলা বাসা থেকে বেরোয়? পিসিমা বললেন, না তেমন কই, তবে তেলটা নুনটা মধ্যে মধ্যে দোকান থেকে আনতে হয় বই কি। বিনোদবালা যায় সঙ্গে। পিসিমা তার কথার দায়িত্ব কিছু নিলেন না। কেমন একটা মনোবিকারে আমার মাথা হেঁট হয়ে এলো। বললুম, শোভনার ছেলেটি কোথায়? কত বড় হয়েছে? পিসিমা বললেন, তার খুড়ো জ্যাঠা আমাদের কাছে ছেলেটাকে আর রাখলো না নলিনাক্ষ, তাদের ছেলে তারা নিয়ে গেছে। সে কি পিসিমা, অতটুকু ছেলে মা ছেড়ে থাকতে পারবে? শোভনা পারবে থাকতে? তা পারবে না কেন বলো? 1 টাকায় 2 সের দুধও পাওয়া যায় না। ছেলেকে খাওয়াবে কি? নিজেদেরই হাঁড়ি চড়ে না কতদিন। অসুখ হলে ওষুধ নেই, শাড়ির জোড়া 12-14 টাকা, চাল পাওয়া যায় না বাজারে। আর কতদিন চোখ বুজে সহ্য করব নলিনাক্ষ? ভিক্ষে কি করিনি? করেছি, রাত্রিরে বেরিয়ে মান খুইয়ে হাত পেতেছি। বলতে বলতে পিসিমা নিঃশ্বাস ফেললেন। পুনরায় বললেন, কই, কেউ আমাদের চাল ডালের খবর নেয়নি নলিনাক্ষ? অনেকটা যেন আর্তকণ্ঠে বললুম, পিসিমা, টুনুদের এই অবস্থা, সব মরতে বসেছে আজ, তাই কেউ কারো খবর নিতে পারে না। টুনুর কাছেই আপনাদের ঠিকানা পেলাম। পিসিমা এতক্ষণ বসেছিলেন, অতটা লক্ষ্য করিনি। তিনি এবার উঠে দাঁড়াতেই তার ছিন্ন ভিন্ন কাপড়খানার দিকে চোখ গেল। তিনি বললেন, এবারের ঠিকানা তুমি কোথায় পেলে বাবা? এমন সময় মিনু এসে দরজার কাছে চঞ্চল হাসি মুখে দাঁড়ালো। বললে, মা, মা শুনছো? এই নাও একটা আদুলি, হরিশবাবু দিল। মিনুর মাথার চুল এলোমেলো, পরনের কাপড়খানা আলুথালু, মুখখানা রাঙা, গলার আওয়াজটা উত্তেজনায় কাঁপছে। অত্যন্ত অধীরভাবে পুনরায় সে বলল, যোগিন মাস্টার বললে কি জানো মা, আজ রাত্রিরে গেলে সেও 8 আনা দিতে পারে। পিসিমা অলক্ষ্যে আমার মুখের দিকে একবার তাকিয়ে ঝংকার দিয়ে বললেন, বেরো বেরো এখান থেকে, ঝেঁটিয়ে মুখ ভেঙে দেবো তোর। মিনু যেন এক ফুৎকারে নিভে গেল। মায়ের মেজাজ দেখে মুখের কাছ থেকে সরে গিয়ে সে অনুযোগ করে কেবল বললে, তুমিই তো বলেছিলে। হাবু ওপাশ থেকে চেঁচিয়ে উঠল, ফের মিছে কথা বলছিস মিনু? এখন তোকে কে যেতে বলেছিল? মা তোকে রাত্রিরে যেতে বলেছিল না? পিসিমা ব্যস্তভাবে বললেন, নলিনাক্ষ, তুমি বড্ড হঠাৎ এসে পড়েছো বাবা, এখন ভারী আতান্তর, তুমি ঘরে গিয়ে বসোগে। ধীরে ধীরে ঘরের ভেতর এসে তক্তার মলিন বিছানাটার ওপর বসলুম। গলার ভিতর থেকে কি যেন একটা বারবার ঠেলে উঠছিল। সেটার প্রকৃত স্বরূপটা আমি কিছুতেই বোঝাতে পারবো না। আমি এই পরিবারের মানুষ, আমি এদেরই একজন, এই আত্মীয় পরিবারই আমার জন্ম, অথচ আজ মনে হচ্ছে এখানে আমি নবাগত, অপরিচিত, অনাহত একটা লোক। যারা আমার পিসিমা ছিল, ভাগ্নি ছিল, যাদের চিরদিন আমি আপন বলে জেনেছি, এরা তারা নয়। এরা বউবাজারে বিনোদবালাদের সহবাসী। এরা সেই আগেকার সম্ভ্রান্ত পরিজনের প্রেত মূর্তি। মনে ছিল না জানলাটা খোলা। বউবাজারের পথের একটা অংশ এখান থেকে চোখে পড়ে, যেখানে অসংখ্য যানবাহনের জটলা, ট্রাম, বাস, মোটর, গরুর গাড়ি আর মিলিটারি লরির চাকার আচরানির মধ্যে শোনা যাচ্ছে অগণ্য মৃত্যু পথযাত্রী, দুর্ভিক্ষ পীড়িতদের আর্তরব। জঞ্জালের বালতি ঘিরে বসে আছে কাঙালিরা, পরিত্যক্ত শিশুর কঙ্কাল গোঙাচ্ছে মৃত্যুর আশায়। স্ত্রীলোকদের অনাবৃত মাতৃবক্ষ অন্তিম ক্ষুধার শেষে আবেদনের মতো পথের নালার ধারে পড়ে রয়েছে। জানলাটা বন্ধ করে দিয়ে এদিকে মুখ ফিরব, এমন সময় শুনি হাবু আর মিনুর কান্না। পিসিমা একখানা কাঠের চেলা দিয়ে তাদের হঠাৎ প্রহার করেছেন। উঠে গিয়ে বলবার ইচ্ছা হলো, তাদের কোনো অপরাধ নেই। নিরপরাধকে অপরাধী করে তোলার জন্য দিকে দিকে যেসব ষড়যন্ত্রের কারখানা তৈরি করা হয়েছে, ওরা সেই ফাঁদে পা দিয়েছে এইমাত্র। কিন্তু উঠে বাইরে যাবার আগেই শোনা গেল কলকণ্ঠের সম্মিলিত খলখল হাসি। সেই হাসি নিকটতর হয়ে এলো। ঘরের কাছাকাছি আসতেই দেখি বিনোদবালার সঙ্গে শোভনা।
আমি তাকে ডাকতেই সে যেন সহসা আঁতকে উঠল। দরজার কাছে এসে শোভনা শিউরে উঠে বলল, এ কি ছোটদা, তুমি ঠিকানা পেলে কেমন করে? বললুম, এমনি এলুম সন্ধান করে। কেমন আছিস তোরা? নিজের চেহারা এতক্ষণে শোভনার নিজেরই চোখে পড়ল। জড়সড় হয়ে বলল, আমি আশা করিনি তুমি আমাদের ঠিকানা খুঁজে পাবে। বললুম, কিন্তু আমাকে দেখে কই একটু খুশি হলি নে তো? শোভনা চুপ করে রইল। পুনরায় বললুম, এতদিন বাদে তোদের সঙ্গে দেখা, কত দেশ বেড়ালাম, দিল্লিতে কেমন ছিলুম, এই সব গল্প করার জন্যই তো এলুম রে। তোর ছেলেকে পাঠিয়ে দিলি, থাকতে পারবি? না পারলে চলবে কেন ছোটদা? এদিক ওদিক চেয়ে আমি বললুম, কিন্তু এ বাড়িটা তেমন ভালো নয়। তোরা এখানে আছিস কেন শোভা? এখানে আমাদের ভাড়া লাগে না। সবিস্ময়ে বললুম, ভাড়া লাগে না? অমন দয়ালু কে রে? শোভনা বলল, যার বাড়ি সে ভদ্রলোক আমাদের অবস্থা দেখে দয়া করে থাকতে দিয়েছেন। আজকালকার বাজারে এমন দয়া দুর্লভ। শোভনা বললে, তার কেউ নেই, একলা থাকেন কি না তাই। বোধহয় বিনোদবালা আড়াল থেকে হাতছানি দিয়ে ডাকছিল। সেই দেখে মুখ তুলে চেয়ে শোভনা সরে গেল। মিনিট পাঁচেক পরে আবার যখন সে এসে দাঁড়ালো, দেখি পাতলা জালের মতো শাড়িখানা ছেড়ে শোভনা একখানা সরু ধুতি পরে এসেছে। বললুম, শোভনা, তোর ঠিকানা বদলালি, আমাকে চিঠি দিতে পারতিস। ঠিকানা ইচ্ছে করে দিইনি ছোটদা। মাসোহারার টাকাটা নেওয়া বন্ধ করলি কেন রে? একটু থতিয়ে শোভনা বলল, ছেলের জন্যই নিতুম তোমার কাছ থেকে, কিন্তু ছেলে তো আর নেই, ছেলে আমার নয়, তাই নেওয়া বন্ধ করেছি। প্রশ্ন করলুম, তোদের চলছে কেমন করে? শোভনা বললে, তুমি আজ এসেছো, আজই চলে যাবে, তুমি সে কথা শুনতে চাও কেন ছোটদা? চুপ করে গেলুম। এ কথা শুনবার অধিকার আমার নেই, খুঁচিয়ে জানবারও অধিকার নেই। বললাম, নুটু কোথায়? সে লোহার কারখানায় চাকরি করে, টাকা 25 পায়, সপ্তাহে সপ্তাহে কিছু চাল ডাল আনে। আজকাল আবার নেশা করতে শিখেছে, সারা দিন বাড়ি আসে না। বললুম, সে কি নুটু অমন চমৎকার ছেলে, সে এমন হয়েছে? হাবুর পড়াশোনাও তো বন্ধ, ও কি করে এখন? শোভনা নত মুখে বলল, এই রাস্তার মোড়ে চায়ের দোকানে হাবুর কাজ জুটেছিল, কিন্তু সেদিন কতগুলো খাবার চুরি যাওয়ায় ওর কাজ গেছে, এখন বসেই আছে। স্বভাবতই এবার প্রশ্নটা এসে দাঁড়ালো শোভনার ওপর, কিন্তু আমি আড়ষ্ট হয়ে গেলুম। কথা ঘুরিয়ে বললাম, কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগেনি শোভা, মিনুটা এখন যাই হোক একটু বড় হয়েছে, ওকে যখন তখন বাইরে যেতে দেওয়া ভালো নয়। বাড়িটায় নানা রকম লোক আছে বুঝলি। বাইরে জুতোর মশমশ শব্দ পাওয়া গেল। চেয়ে দেখলুম আধময়লা জামা কাপড় পরা একটা লোক এক ঠোঙা খাবার হাতে নিয়ে ভিতরে এলো। মাথায় অল্প টাক, খোঁচা খোঁচা দাড়ি, লোকটার বয়স বেশি নয়। চাতালের ওপর এসে দাঁড়িয়ে বলল, কই বিনোদ, কোথা গেলে? এক ঘটি জল দাও আমার ঘরে। আরে কপাল, খাবারের ঠোঙা হাতে দেখলে আর রক্ষে নেই, নেড়ি কুকুরের মতন পেছন পেছন আসে মেয়ে পুরুষগুলো কেঁদে কেঁদে, ছো মেরে নিয়ে নেয়। পচা আমের খোসা নর্দমা থেকে তুলে খাসছে, দেখে এলুম। এই যে এনেছো জলের ঘটি, দাও। এ দুর্ভিক্ষে 4টি অবস্থা দেখলুম। বুঝলে বিনোদ, আগে ঝুলি নিয়ে ভিক্ষে, যদি 2টি চাল পাওয়া যায়। তারপর হলো ভাঙা কলাইয়ের থালা, যদি 4টে ভাত কোথাও মেলে। তারপর হাতে নিল হাঁড়ি, যদি একটু ফ্যান কেউ দেয়। আর এখন কেবল কান্না, কোথাও কিছু পায় না। আরে পাবে কোত্থেকে? গেরস্তেরে যে ভাত গুলে ফ্যান খাচ্ছে গো। যাই, 2খানা কচুরি চিবিয়ে পড়ে থাকি। বলতে বলতে লোকটি ভিতর দিকে চলে গেল। আমার জিজ্ঞাসু দৃষ্টি লক্ষ্য করে শোভনা বললে, উনি ছিলেন এখানকার কোন স্কুলের মাস্টার, এখন চাকরি নেই, রান্নাঘরের পাশের ওই চালটায় থাকেন। একলা থাকেন না সপরিবারে? না, ও সবই ছিল যখন উপার্জন ছিল। তারপর বড় মেয়েটি কোথায় চলে গেছে, স্ত্রী তার জন্য আত্মহত্যা করেন। ছেলে 2টি আছে মামার বাড়ি। ছোটদা, বলতে পারো আর কতদিন এমনি করে বাঁচব? এ যুদ্ধ কি কোনো দিন থামবে না? উত্তর দেয়া আমার সাধ্যের অতীত, সান্ত্বনা দেবারও কিছু ছিল না। চেয়ে দেখলাম শোভনার দিকে, চোখের নিচে তার কালো কালো দাগ, মাথার চুলগুলো রুক্ষ, সরু সরু হাত 2খানা শির ওঠা, রংহীন স্বাস্থ্যহীন মুখখানা যেন যুদ্ধের দাগ তার সর্বাঙ্গে, যেন দেশজোড়া এই দুর্ভিক্ষের অপমানজনক চিহ্ন মুখখানায় সে মেখে রেখেছে। আমার কোনো সান্ত্বনা, কোনো উপদেশ শোনবার জন্য সে আর প্রস্তুত নয়, কিন্তু আমার অপরিতৃপ্ত কৌতূহল আমাকে কিছুতেই চুপ করে থাকতে
ঢুকতে দিল না। একসময় বললুম, শোভা, এটা তো মানিস সামনে আমাদের চরম পরীক্ষার দিন। চারদিকে এই ধ্বংসের চক্রান্তের মধ্যে আমাদের টিকে থাকতেই হবে, যেমন করেই হোক, নিজেদের মান সম্ভ্রম বাঁচিয়ে। মান সম্ভ্রম? শোভনা যেন আর্তনাদ করে উঠল। কোথায় মান সম্ভ্রম ছোটদা? আগে বুকের আগুন নিয়েছিলুম সবাই, এবার পেটের আগুনে সবাই খাক হয়ে গেলুম। কে বলেছে প্রাণের চেয়ে মান বড়? কোন মিথ্যেবাদী রটিয়েছে? আমাদের বুক ফাটে তো মুখ ফোটে না। ছোটদা, তুমি কি বলতে চাও? যদি তিল তিল করে না খেয়ে মরি, যদি পোড়া পেটের জ্বালায় ভগবানের দিকে মুখ খিচিয়ে আত্মহত্যা করি, যদি তোমার মা বোনের উপবাসী বাসি মরা ঘর থেকে পাওয়া যায়, সেদিন কি তোমাদের মান সম্ভ্রম বাঁচবে? যারা আমাদের বাঁচতে দিল না, যারা মুখের ভাত কেড়ে নিয়ে আমাদের মারলে, যারা আমাদের বুকে রক্ত চুষে চুষে খেলে, তাদের কি মান সম্ভ্রম পৃথিবীর ভদ্র সমাজে কোথাও বাড়ল? যাও খোঁজ নাও ছোটদা, ঘরে ঘরে গিয়ে। কাঙালিদের কথা ছাড়ো, গেরস্থ বাড়িতে ঢুকে দেখো, কত মায়ের 32 নারী জ্বলে পুড়ে গেল দুটি ভাতের জন্য। কত দিদিমা, পিসিমা, খুড়িমা, বোন, বৌদিরা আড়ালে বসে চোখের জল ফেলছে একখানি কাপড়ের জন্য। অন্ধকারে গামছা আর ছেঁড়া বিছানার চাদর জড়িয়ে কত মেয়ে পুরুষের দিন কাটছে জানো? বাসি আমানিট নুন গুলে খেয়ে কত লাজুক মেয়ে প্রাণ ধারণ করছে। শুনেছ? মান সম্ভ্রম নিজের কাছেই কি রইল ছোটদা? সপ্রতিভ লজ্জাবতী নিরীহ শোভনাকে এতকাল সে দেখে এসেছে, তার এই মুখের উত্তেজনায় তার যেন মাথা হেঁট হয়ে এলো। আমি বললাম, কিন্তু কন্ট্রোলের দোকানে তো অল্প দামে চাল কাপড় পাওয়া যায়, তোমরা কি তার সুবিধা নাও না? শোভনা আমার মুখের দিকে একবার তাকালো। দেখতে দেখতে তার গলার ভিতর থেকে পচা ভাতের ফেনার মতো এক প্রকার রুগ্ন হাসি বমির মতো উঠে এলো। শীর্ণ মুখখানা যেন প্রবল হাসির যন্ত্রণায় সহসা ফেটে উঠল। শোভনা হা হা করে হাসতে লাগলো। সে হাসি বিভৎস, উন্মত্ত, নির্লজ্জ এবং অপমানজনকও বটে। আমার নির্বোধ কৌতূহল স্তব্ধ হয়ে গেল। পিসিমার কাছে মার খেয়ে মিনু আর হাবু এসে জানলার ধারে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছিল। হঠাৎ তাদের দিকে চেয়ে শোভনা চেঁচিয়ে বলল, কেন কাঁদছিস কেন শুনি? দূর হ এখান থেকে। বিনোদবালা যেন কোথায় দাঁড়িয়েছিল, সেখান থেকে গলা বাড়িয়ে বলল, দিদি, মাসি মেরেছে ওদের। ও বাড়ির হরিশবাবুর কাছ থেকে মিনু পয়সা এনেছিল কি না, হাবু কি যেন বলে ফেলেছে তাই। শোভনার মাথায় আগুন ধরে গেল। উঠে দাঁড়িয়ে ঝংকার দিয়ে বলল, মা, কেন তুমি ওদের মারলে? পিসিমা কলতলার পাশ দিয়ে বললেন, মারব না, কলঙ্কের কথা নিয়ে দুজনে বলাবলি করছে, তাই বেদম মেরেছি, বেশ করেছি। কিন্তু ওদের মেরে কলঙ্ক ঘোচাতে তুমি পারবে? পিসিমা চিৎকার করে বললে, ভারী লম্বা লম্বা কথা হয়েছে তোর শোভা। এত গায়ের জ্বালা তোর কিসেল্লা? দিনরাত কেন তোর এত ফোসফোসানি? কপল পড়লি তুই, মান খোয়ালি, সে কি আমার দোষ? পেটের ছেলে মেয়েকে আমি মারবো, খুন করব, যা খুশি তাই করব, তুই বলবার কে? শোভনা গর্জন করে বললে, পেটের মেয়েরা যে তোমার পেটে অন্ন জোগাচ্ছে, তার জন্য লজ্জা নেই তোমার? মেরে মিনুটার গায়ে দাগ করলে? তোমার কি আক্কেল? একে তো ওর এই চেহারা, এরপর খরচ চলবে কোত্থেকে? লজ্জা নেই তোমার? তবে আমি হাটে হাড়ি ভাঙব শোভা, এই বলে দিলাম। উচ্চকণ্ঠে বললেন। নলিনাক্ষ আছে তাই চুপ করে গেলুম। বলি, ফরিদপুরের বাড়িতে বসে বিনোদবালার ঠিকানা কে জোগাড় করেছিল? ইভারা কার কাছে নিয়েছিলে তুমি? অধিকতর উচ্চকণ্ঠে শোভনা বললে, তাহলে আমিও বলি, মাস্টারকে কে এনে ঢুকিয়েছিল এই বাসায়? হরি যোগেন্দ্রের কাছে কে পাঠিয়েছিল মিনুকে? আমাকে কেরানি বাগানের বাসায় কে পৌঁছে দিয়ে এসেছিল? উত্তর দাও, জবাব দাও। হোটেলের পাউরুটি আর হাড়ের টুকরো তুমি কুড়িয়ে আনতে বলনি আবুকে? নুটু বাড়ি আসা ছাড়লো কার জন্য? মুখ সামনে কথা বল শোভা। এমন সময় বিনোদবালা মাঝখানে এসে দাঁড়ালো ঝগড়া মেটাবার জন্য। মারমুখী মা ও মেয়ের এই অদ্ভুত অবিশ্বাস্য অধঃপতন দেখে আমি আর স্থির থাকতে পারলুম না। উঠে বাইরে এসে দাঁড়ালাম। বললাম, পিসিমা, আপনি স্নান করতে যান। শোভা, তুই চুপ কর ভাই। এরকম অবস্থার জন্য কার দোষ দিবি? তোর, আমার, পিসিমার, হারু, মিনুর, এমনকি ওই বিনোদবালা মাস্টারমশাই হরিশের দলেরও কোনো দোষ নেই। কিন্তু অপরাধ যাদের, তারা আমাদের নাগালের বাইরে। যাকগে,
আমি এখন যাই, আবার একসময় আসবো। শোভনা কেঁদে বললে, আর তুমি এসো না ছোটদা। আমি একবার হাসবার চেষ্টা করলুম, বললুম, পাগল কোথাকারে। পিসিমা বললে, এত গোলমালে তোমার কি কিছু খাওয়ানো হলো না বাবা নলিনাক্ষ? কিছু মনে করো না। বিনোদবালা বললে, চলো, ঢের হয়েছে, এবার নেয়ে খেয়ে তৈরি হও দেখি। গলাবাজি করলে তার পেট ভরবে না, পেটটা যাতে ভরে তার চেষ্টা করো। আমি কি আগে জানতুম তোমরা ভদ্রলোকের ঘর? তাহলে এমন ঝকমারি কাজে হাত দিতুম না। অপমানিত মুখে পলকের জন্য বিনোদবালার দিকে চোখ তুলে অগ্নিবৃষ্টি করে আমি নিঃশব্দে বেরিয়ে এলুম। পাতালপুরীর সুরঙ্গলোকের কদর্য কলুষ রুদ্ধশ্বাস থেকে মুক্তি নিয়ে এসে দাঁড়ালুম রাজপথের ওপর দিগন্ত জোড়া মুমূর্ষুর আর্তনাদের মধ্যে। এ বরং ভালো, এই অগণ্য ক্ষুধাতুরের কান্না চারদিকে পরিব্যাপ্ত থাকলেও কেমন একটা দয়াহীন ঔদাসীন্য এদের এড়ানো চলে। কিন্তু যেখানে চিত্তদারিদ্র্যের অসুচিতা, যেখানে দুর্ভিক্ষপীড়িত উপবাসীর মর্মান্তিক অন্তর্দাহ, যেখানে কেবল নিরুপায় দুর্নীতির গুহার মধ্যে বসে উৎপীড়িত মানবাবস্থা অবমাননার অন্ন লেহন করছে, সেই সংহত বিভৎসতার চেহারা দেখলে আতঙ্কে গলা বুজে আসে। কিন্তু এরা কে? সেই ফরিদপুরের ছোট্ট বাড়িটিতে ফুলের চারা শাকসবজি দিয়ে ঘেরা ঘরকান্নার মধ্যে আচারশিলা মাতৃরূপিণী পিসিমা, লাজুক একটি সদ্যপোঠা ফুলের মতো কুমারী ভগ্নী শোভনা, চাপার কলির মতো নিষ্পাপ হাবু, নটু, মিনু, এরা কি সেই তারা? কেন একটি সুখী পরিবার ধীরে ধীরে এমন সমাজে নীতিভ্রষ্ট হলো? কেন তাদের মৃত্যুর আগে তাদের মনুষ্যত্বের অপমৃত্যু ঘটল এমন করে? কোন দয়াহীন দস্যুতা এর জন্য দায়ী? এই কমাসের মাসোহারার টাকাটা আমি অনায়াসে খরচ করতে পারি বই কি, অন্তত দিল্লি যাবার আগে ওদের এই অবস্থা দেখে চুপ করে থাকলে চলবে না। সুতরাং অপরাহ্নকালটা নানা দোকানে ঘুরে ঘুরে কিছু খাদ্য সামগ্রী সংগ্রহ করা গেল। শতকরা 10 গুণ বেশি দামে চাল, 5 গুণ বেশি দামে আরও সব খাবার জিনিসপত্র ওখান থেকে কিনে নিলুম। কিনতে কিনতে সন্ধে হয়ে গেল। সেই মাত্র এই বিগত শ্রাবণের কৃষ্ণপক্ষ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। স্বপ্নালোক কলকাতার পথঘাট পেরিয়ে একখানা গাড়িতে জিনিসপত্র তুলে নিয়ে চললুম আবার শোভনাদের ওখানে। নিজের বদন্যতার কোনো গৌরব বোধ করছি নে, বরং সমস্ত খাদ্য সামগ্রীগুলোকে ঘৃণ্য মনে হচ্ছে। খাদ্য আর জীবনের সকল প্রশ্নকে ছাপিয়ে উঠছে বলেই হয়তো খাদ্যের প্রতি এত ঘৃণা। এইসব পদার্থ আগে ছিল ভদ্র জীবনের নিচের তলাকার লুকোনো আশ্রয়, সেটার কোনো আভিজাত্য ছিল না। আজ সেটা যেন মাথার ওপর চড়ে বসে আপন জাতিচ্যুতির আক্রোশটা সকলের ওপর মিটিয়ে দিচ্ছে। তবু দুর্গম পথটা পেরিয়ে সেগুলো নিয়ে উপস্থিত হলাম বউবাজারের বাড়ির দরজায়। বহু পরিশ্রম আর অধ্যাবসায় ব্যয় করে 2-3 জন লোকের সাহায্যে সেগুলো নিয়ে গিয়ে রাখলুম সেই সরু আনাগোনার পথের একধারে। মাস 3 মতো খাদ্য সম্ভার কিনে এনেছিলুম। জিনিসপত্র বুঝে নিয়ে লোকগুলোকে বিদায় করলুম। ভিতর থেকে কোথায় যেন একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছিল, তারই একটা আভা এসে পড়েছিল আমার গায়ে। কলতলার ওপাশ থেকে শোনা গেল নারীকণ্ঠের সঙ্গে স্কুল মাস্টারের কথালাপের আওয়াজ। তাছাড়া নিচের তলাটা নিঃসার, মৃত্যুপুরীর মতো। আমি কয়েক পা অগ্রসর হয়ে গেলুম। ডাকলো, মিনু, হাবু। কোনো সাড়া নেই। যে ঘরখানায় দুপুরবেলায় আমি বসেছিলুম সে ঘরখানা ভিতর থেকে বন্ধ। বুঝতে পারা গেল ক্লান্ত হয়ে পিসিমারা সবাই ঘুমিয়েছে। আবার আমি ডাকলাম, মিনু, ও হাবু। বোধ করি বাইরে থেকে আমার গলার আওয়াজটা ঠিক বোধগম্য হয়নি। ঘরের ভেতর থেকে শোভনা সাড়া দিয়ে বললে, দিনরাত এত আনাগোনা কেন গো তোমার? মিনু ও বাড়িতে গেছে, আজ তাকে পাবে না, যাও। হতভাগা চামার। আমি বললাম, শোভা, আমি রে, আর কেউ নয়, আমি ছোটদা, দরজাটা খোল দেখি। ছোটদা? শোভনা তৎক্ষণাৎ দরজাটা খুলে দিয়ে আমার পায়ের কাছে এসে বসে পড়ল। অশ্রুসজল কণ্ঠে বলল, ছোটদা, পেটের জ্বালায় আমরা নরকুণ্ডে নেমে এসেছি, তুমি আমাকে মাপ করো, তোমার গলা আমি চিনতে পারিনি। শোভনার হাত ধরে আমি তুললাম, বললুম, কাঁদিস নে বোন,
তোরা তো একা নয়, লক্ষ লক্ষ পরিবার এমনি করে মরতে বসেছে, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না, এমনি করেই এই অবস্থা পেরিয়ে যেতে হবে। শোভা শোন, কালকেই আমি দিল্লি যাব, তাই তাড়াতাড়িতে তোদের জন্য 4টি চাল ডাল কিনে আনলাম, ওগুলো তুলে রাখ। চাল ডাল এনেছো? রুদ্ধশ্বাসে সে বললে, তুমি বাঁচালে, তুমি বাঁচালে ছোটদা, তোমার দেনা আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই বলে আমার বুকের মধ্যে মাথা রেখে আমার চিরদিনকার আদরের ভগ্নী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বললাম, ওর সঙ্গে নতুন জামা কাপড়ের একটা পুটলি রয়েছে, ওটা আগে তুলে রাখ শোভা। শোভন আমাকে ছেড়ে দিয়ে কেরোসিনের ডিবেটা নিয়ে এসে খাদ্য সামগ্রীর কাছে দাঁড়িয়ে একবার সব দেখলো, তারপর অসীম তৃপ্তির সঙ্গে কাপড়ের বস্তাটা তুলে নিয়ে ঘরের ভেতর চৌকির নিচে রেখে এলো। বললে, ছোটদা, মনে আছে কোরা জামা কাপড় পরে লোকের সামনে এসে দাঁড়ানো আমার পক্ষে কি লজ্জার ছিল? দোকান থেকে চাল ডাল এলে লুকিয়ে সেগুলোকে সরিয়ে ফেলতুম, পাছে কেউ ভাবে চাল কেনার আগে আমাদের বুঝি খাবার কিছু ছিল না। মনে আছে ছোটদা? হেসে বললাম, সব মনে আছে রে। শোভনা করুণ কণ্ঠে বলল, তুমি বলতে পারো ছোটদা, এ দুর্ভিক্ষ কবে শেষ হবে? সবাই যে বলছে নতুন ধান উঠলে আমাদের আর উপোস করতে হবে না। তার আর্তকণ্ঠ শুনে আমি চুপ করে রইলুম, কারণ সরকারি চাকরি হলেও ভিতরের খবর আমার কিছুই জানা ছিল না। শোভনা পুনরায় বলল, ফরিদপুরের সেই মস্ত মাঠ তোমার মনে আছে ছোটদা? ভাবো তো, সেই মাঠে আমাদের সোনার শীষ পেকেছে, হাওয়ায় তারা ঢেউ খেলছে আনন্দে, মাঠে মাঠে চাষার দল গান গেয়ে কাটছে সেই ধান, সেই লক্ষ্মীকে ভারে ভারে তারা ঘরে তুলে আনছে, মনে পড়ে? শোভনার স্বপ্নময় দুটি চোখ হয়তো সেই সোনার বাংলায় মাঠে ঘাটে ঘুরে এলো, কিন্তু আমি কেরোসিন ডিবের আলোয় এই নরককুণ্ডু ছাড়া আর কোথাও কিছু দেখতে পেলুম না। কেবল নিঃশ্বাস ফেলে বললুম, মনে পড়ে বই কি, কিন্তু এ কি শুনছি ছোটদা? শোভনা আমার মুখের দিকে তাকিয়ে বলল। সভয়ে আমি চোখ তুলে বললাম, গোছা গোছা কাগজ বিলিয়ে আবার নাকি ওরা শুষে নিয়ে যাবে সেই আমাদের ভাঙা বুকের রক্ত, নবান্নের পর আবার নাকি ভরে যাবে আমাদের ঘর কাঙালির কান্নায়। বলতে পারো তুমি? কিন্তু একটা উত্তর দিতে যাচ্ছিলুম, সহসা বাইরে থেকে পায়ের শব্দ শুনে শোভনা সচকিত হয়ে অন্ধকারের দিকে তাকালো। তারপর কম্পিত কণ্ঠে সে বলল, ছোটদা, এবার তুমি যাও, তোমার অনেক রাত হয়ে যাচ্ছে, এখন নিশ্চয়ই 9টা, আমার মনে ছিল না, নিশ্চয়ই 9টা বেজে গেছে, এবার তুমি যাও ছোটদা। এগুলো তুলে রাখ আগে সবাই মিলে। রাখবো, ঠিক রাখবো, একটি একটি চাল ডালের দানা গুনে গুনে রাখবো, কিন্তু এবার তুমি যাও ছোটদা, আলো ধরছি, তুমি যাও, একটু দেরি করো না লক্ষ্মীটি ছোটদা। শোভনা চঞ্চল অস্থির উদ্দাম হয়ে এসে আমাকে যখন এক প্রকার টেনে নিয়ে যাবে, সেই সময় একটি লোক চাল ডালের বস্তার ওপর হোঁচট খেয়ে ভিতরে এসে দাঁড়ালো। একেবারে গায়ের ওপর এসে পড়ে বলল, ও নতুন লোক দেখছি, চাল ডাল এনে একবারে নগদ কারবার। লোকটার পরনে একটা খাকি শার্ট, সর্বাঙ্গে একটা নেশার দুর্গন্ধ। আমি বললাম, কে তুমি? আমি কারখানার ভূত স্যার। এই বলে হঠাৎ শোভনার একটা হাত ধরে ঘরের দিকে টেনে নিয়ে গেল। এসো, কথা আছে। কথা কিচ্ছু নেই, ছাড়ো, বলে শোভনা তার হাতখানা ছাড়িয়ে নিল। বটে, লোকটি ভুরু বাঁকিয়ে বলল, আগাম একটা টাকা দিইনি কাল। রুদ্ধশ্বাসে শোভনা বললে, বেরিয়ে যাও বলছি ঘর থেকে। বাহ, বেরিয়ে যাব বলে বুঝি এলুম 1.5 মাইল হেঁটে? বেশ কথা বললে পাগলি। চিৎকার করে শোভনা বললে, বেরো বলছি শিগগিরই, চলে যাও, দূর হয়ে যাও। লোকটা বোধহয় তক্তাখানার ওপর বসার চেষ্টা করছিল। হেসে বললে, আজ বুঝি খেয়াল হলো? শোভনা আর্তনাদ করে উঠল, ছোটদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো তুমি? এ অপমানের কি কোনো প্রতিকার নেই? দাঁড়াও, আজ খুন করব বটিখানা। বলতে বলতে সে ছুটে বেরোলো, রান্নাঘরের দিকে চলল। লোকটা এবার উঠে বাইরে এলো, বললে, মশাই, এই নিয়ে মেয়েটা আমাকে অনেকবারই খুন করতে এসেছে, বুঝলেন? আসলে মেয়েটা মন্দ নয়, কিন্তু ভারী খেয়ালি। তবে কি জানেন স্যার, আমরা হচ্ছি এসেনশিয়াল সার্ভিসের লোক, যুদ্ধের কারখানার লোহালক্কর নিয়ে কাজ করি। মেয়ে মানুষের মেজাজ টেজাজ অত বুঝিনি, এসব জানে ওই আইই মার্কা লোকগুলো, ওরা নানা রকম ভাড়ামি করতে পারে।
এমন সময় উন্মাদিনীর মতো একখানা বটি হাতে নিয়ে শোভনা ছুটে বেরিয়ে এলো। পিসিমা ধড়ফড় করে এলো, হাবু ছুটে এলো। লোকটি শান্ত কণ্ঠে বলল, আচ্ছা আচ্ছা, আর খুন করতে হবে না, দেখছি আজ খেয়ালের ভূত চেপেছে ঘাড়ে। আচ্ছা, এই যাচ্ছি সরে। বিনোদবালা আর পিসিমা দৌড়ে এসে ধরে ফেলল শোভনাকে। লোকটি পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বলল, বেশ, সেই ভালো, বিনোদের ঘরে রইলুম এ রাত্রিটার মতো, কিন্তু মাঝরাত্রিরে আমাকে নিশ্চয়ই ডেকে ঘরে নিও, নইলে কিছুতেই আমার ঘুম হবে না, বলে রাখলুম। আচ্ছা বেশ, কাল না হয় 250 চালই দেয়া যাবে। আয় বিনোদ, তোর ঘরে যাই। বলতে বলতে বিনোদের হাতখানা টেনে নিয়ে সেই কদাকার লোকটা স্কুল মাস্টারের ঘরের দিকে চলে গেল। শোভনা সহসা আমার পায়ের ওপর লুটিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বললে, কবে কবে ছোটদা এই রাক্ষসে যুদ্ধে থামবে? তুমি বলে দাও, তুমি বলে যাও, কবে এই অপমানের শেষ হবে? আমাদের মৃত্যুর আর কতদিন বাকি? আস্তে আস্তে আমি পা ছাড়িয়ে নিলুম। শোভনার হৃৎপিণ্ড থেকে আবার রক্ত উঠে এলো। বললে, তুমি যেখানে যাচ্ছ সেখানে যদি কেউ মানুষ থাকে তাদের বলো, এ যুদ্ধ আমরা বাধাইনি, দুর্ভিক্ষ আমরা আনিনি, আমরা পাপ করিনি, আমরা মরতে চাইনি। শোভনা কাঁদুক, সবাই কাঁদুক, আমি অসাড় ও অন্ধের মতো হাতড়ে হাতড়ে সেখান থেকে বেরিয়ে সোজা বাইরে এসে নামলুম। অন্ধকার, কোথাও কিছু দেখতে পেলুম না, শুধু অন্ধকার, অনন্ত অন্ধকার। কেবল মনে হলো অঙ্গারের আগুন যেমন পুড়ে পুড়ে নিস্তেজ হয়ে আসে, তেমনি মহানগরের ক্ষুধাশ্রান্ত কাঙালিরা চারদিকে চোখ বুজে পথে ঘাটে নালা নর্দমায় শুয়ে মৃত্যুর পদধ্বনি কান পেতে শুনছে।